মধুচন্দ্রিমা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সরকারি প্রভাষক সমাজবিজ্ঞান, মধুচন্দ্রিমা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে ক্লাস দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্দশ অধ্যায় নিয়ে কথা বলবো। দেখো, আমাদের চতুর্দশ তখন 14তম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো সামাজিকীকরণ, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্দশ অধ্যায় তথা 14তম অধ্যায়ের যে টপিক সেটা হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। এই অধ্যায় নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখো, তো তোমাদের এই অধ্যায় নিয়ে কথা বলার আগে দেখো দুইটা কথা বলে নেই। যেহেতু এই একই বই তোমরা ক্লাস 9-এ শেষ করেছো বা ক্লাস 9-এ কিছু অংশ শেষ করেছো, তো আমরা 10-এ প্রথমে চেষ্টা করছি যে ক্লাস 9-এ যে অংশটুকু পড়ানো হয়েছে তার বাইরে গিয়ে আমরা 10-এ প্রথম স্টার্ট করেছি। যদিও ক্লাস 10 তথা তোমাদের নতুন বছরের নতুন অংশ থেকে তথা প্রথম থেকেই শুরু করাটা উচিত ছিল, কিন্তু আমরা যেহেতু এই পরিস্থিতির জন্য অনেক সময় তোমাদের ওইভাবে ক্লাসে পড়াইতে পারি নাই বা সিলেবাসটা কমপ্লিট করতে পারি নাই, যার কারণে আমরা চেষ্টা করছি যে নতুন যে অধ্যায়গুলো এখন আমরা শেষ করতে পারিনি সেই অধ্যায়গুলোই প্রথমে এই তোমাদের ক্লাস থেকে শুরু করতে। তো যার ফলশ্রুতিতে দেখো তোমাদের এই 14তম অধ্যায় তথা শেষের দিকের অধ্যায় থেকে মূলত শুরু করা হয়েছে। তারও আর একটা কারণ ছিল, দেখো তোমাদের যেহেতু খুব অল্প দিনের মধ্যে আবার একটু পরীক্ষা হবে, তো সেই পরীক্ষায় যেহেতু তোমাদের একটা শাখা বিন্যাসের একটা বিষয় রয়েছে, শাখা বিন্যাসের বিষয়গুলো দেখো প্রত্যেকটা বইয়ের আমরা মূলত চেষ্টা করছি হচ্ছে সহজ অধ্যায়গুলো দিয়েই মূলত তোমাদের শাখা বিন্যাসের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কভার করতে। কারণ দেখো এই অধ্যায় এই বই যেটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তোমরা জানো যে এই বইকে একটা সময় বলা হতো সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান এই বইয়ের নাম ছিল হচ্ছে সামাজিক বিজ্ঞান, আর এখন বলা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অর্থাৎ এই বইতে তোমরা একই সাথে যেমন বাংলাদেশের বিভিন্ন ইনফরমেশন জানতেছো, আবার একই সাথে বিশ্ব সম্পর্কিত বিভিন্ন আলোচনাও কিন্তু জানতে পারতেছো। দেখো, মজার ব্যাপার হচ্ছে এই বইয়ের মধ্যে মূলত একটা বই বা একটা বিষয়ের আলোচনা নয়। অর্থাৎ আমি যেমন বলি যে অন্যান্য সাবজেক্টে যেমন হয়, তুমি যদি ইতিহাস, অর্থনীতি বা কি বলে পৌরনীতি, বা তুমি যদি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রির কথা বলো, বা সে সকল বইতে যেটা রয়েছে যে ওই রিলেটেড, অর্থাৎ আমি যদি পদার্থ বলি পদার্থ সংক্রান্ত বিষয়গুলো রয়েছে, কেমিস্ট্রি বলি কেমিস্ট্রি সংক্রান্ত বিষয়গুলো রয়েছে। কিন্তু এই তোমার এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেখো কয়টা বইয়ের নির্দেশ রয়েছে। দেখো আমি একটু যদি তোমাদের বইয়ের কথাগুলো দেখি, তোমাদের প্রথমে যে অংশটুকু আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে ইতিহাস সংক্রান্ত। এই অধ্যায়ের আলোচনা হচ্ছে প্রথম থেকে দ্বিতীয়। এরপরে 2 নম্বর হচ্ছে ভূগোল। ভূগোল এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তৃতীয় থেকে পঞ্চম। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে পৌরনীতি। পৌরনীতি এই অংশের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠ থেকে নবম। এরপরে অর্থনীতি। অর্থনীতি হচ্ছে দশম থেকে 13তম, ত্রয়োদশ। এরপরে 5 নাম্বার হচ্ছে সমাজ, এটা হচ্ছে 14 থেকে 16। তাহলে লক্ষ্য করো, আলটিমেটলি তোমরা কিন্তু বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট বা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী, তো তোমাদের পড়ার কথা ছিল হচ্ছে বিজ্ঞান সংক্রান্ত বই বা তোমাদের যে মেজর কোর্সগুলো রয়েছে সেগুলা, কিন্তু তোমরা কিন্তু দেখো একই সাথে মানবিকের কয়টা সাবজেক্ট পড়তেছো। অর্থাৎ মানবিকের ইতিহাস সংক্রান্ত বিষয় তোমরা পড়তেছো, ভূগোল সংক্রান্ত বিষয় তোমরা পড়তেছো, পৌরনীতি সংক্রান্ত বিষয় পড়তেছো, অর্থনীতি সংক্রান্ত বিষয় পড়তেছো, এবং সর্বশেষ হচ্ছে সমাজ সংক্রান্ত। অর্থাৎ দেখো, অর্থাৎ তোমাদের এই প্রথম থেকে 16তম এই যে 16টা অধ্যায়, এই 16টা অধ্যায়ের মধ্যে মোট 5টা সাবজেক্ট, পাঁচটি বই, আলটিমেটলি 5টি বইয়ের আলোচনা রয়েছে। হ্যাঁ, অর্থাৎ ইতিহাস সংক্রান্ত আলোচনা রয়েছে, ভূগোল সংক্রান্ত আলোচনা রয়েছে, পৌরনীতি, অর্থনীতি, সমাজ। এই 5টা বিষয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমার এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটাকে একটা সময় বলা হতো সামাজিক বিজ্ঞান। যদিও এই আলোচনা বা এই কথাগুলো তোমার ক্লাস 10-এ বলা দরকার হচ্ছে না, কিন্তু তারপর আমি তোমাদেরকে বলছি এই জন্য যে আমরা এই চতুর্দশ অধ্যায় কেন নিলাম। কারণ আমরা প্রথমে চেষ্টা করছি হচ্ছে এই সমাজ, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের জন্য মূলত এক বাসায় যেহেতু তোমাদের স্কুলে পড়ানো হচ্ছে না, তো যার কারণে আমরা চেষ্টা করছি এই অংশটুকু যদি আমরা শেষ করতে পারি, মানে সাবজেক্টিভ। যেমন ইতিহাস তোমাদের শেষ করা হয়েছে
ভূগোল শেষ করবো আমরা ক্লাসে। ভূগোল যখন আমরা প্রতিষ্ঠান করবো তখন আমরা আস্তে আস্তে ভূগোলের অংশটুকু শেষ করবো। পৌরনীতির বেশ কিছু অংশ শেষ করা হয়েছে এবং অর্থনীতি এই অংশটুকু আমরা ক্লাসের মধ্যে শেষ করবো, যার কারণে সমাজটাকে আমরা ইজি মনে করতেছি বা সমাজটার আলোচনার বিষয়বস্তু অনেক সহজ সাবলীল হওয়ার জন্য আমরা মূলত চেষ্টা করতেছি যে এই অধ্যায় থেকে আমরা তোমাদের ক্লাস 10 এর প্রথম স্টার্ট করতেছি, দেখো, বা প্রথম আলোচনা স্টার্ট করতেছি। তো আমাদের দেখো এই অধ্যায়ের যেটা নাম ছিল বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ, এই অধ্যায়টা দেখো। এই অধ্যায়ের মধ্যে আমরা যে আলোচনার বিষয়বস্তুগুলো আমরা দেখব, এর প্রথমটাই হচ্ছে দেখো বাংলাদেশের পরিবার কাঠামো। বাংলাদেশের পরিবার কাঠামো জানার আগে আমরা জানবো পরিবার কি বা পরিবার কাকে বলে। অর্থাৎ দেখো পরিবারে আমরা কিন্তু আলটিমেটলি জানবো বাংলাদেশের পরিবার। আলটিমেটলি বাংলাদেশের পরিবার জানার আগেই আমাদের জানা দরকার পরিবারটা কাকে বলে, কারণ পরিবারের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে একরকম, ওয়েস্টার্ন সোসাইটি তথা ইউরোপ আমেরিকার সোসাইটিতে একরকম, আফ্রিকান সোসাইটিতে একরকম, এক এক দেশে পরিবারের বিষয়বস্তু কিন্তু এক এক রকম। তো আমরা জানবো বাংলাদেশের পরিবার কাঠামো, কিন্তু তার আগে আমরা একটু জেনে নেওয়া আগে পরিবারটা কি। দেখো পরিবারের ইংরেজি শব্দ হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। এখন এই পরিবার কাকে বলা হচ্ছে, দেখো পরিবারের তোমাদের বইতে আসলে পরিবারের ওইভাবে সংজ্ঞা কিন্তু দেওয়া নেই, কিন্তু পরিবারের অনেকগুলা সংজ্ঞা রয়েছে। দেখো তো পরিবারের সংজ্ঞা যদি তোমরা হচ্ছে আমি যেহেতু সমাজবিজ্ঞান স্টুডেন্ট, যার কারণে আমি সমাজবিজ্ঞানের ভাষাতেই বা সমাজবিজ্ঞানের যে সকল সামাজিক সমাজবিজ্ঞানী রয়েছে বা তাদের যে অভিমতগুলো রয়েছে সেই অভিমতের উপর ভিত্তি করে মূলত বলতেছি। দেখো পরিবারকে মূলত বলা হয়, দেখো ম্যাকাইভার এন্ড পিস, একদম সমাজবিজ্ঞানী। দেখো তোমাদের বইতে আলটিমেটলি এই সংজ্ঞাটা নেই, কিন্তু তারপর আমি বললাম যে সমাজবিজ্ঞানী ম্যাকাইভার, ওনারা হচ্ছে আমেরিকান সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এবং পেজ, তাদের দা সোসাইটি, হ্যাঁ তাদের দা সোসাইটি বইতে এই সোসাইটি ম্যাকাইভার এন্ড পেজ, ম্যাকাইভার একজন সমাজবিজ্ঞানী, পেজ একজন সমাজবিজ্ঞানী, দুইজন হচ্ছে আমেরিকান সমাজবিজ্ঞানী বা আমেরিকান সোশ্যালিস্ট। দেখো আমেরিকান সোশিওলজিস্ট বা আমেরিকান সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এবং পেজ, তাদের দা সোসাইটি এই বইতে পরিবারের সংজ্ঞাটি দিয়েছেন এইভাবে যে পরিবার হচ্ছে এমন একটি গোষ্ঠী যাদের মধ্যে যৌন সম্পর্ক বিদ্যমান এবং এই সম্পর্কের ভিত্তি কিছুদিন স্থায়ী, অথবা পরিবার হচ্ছে এমন একটি সংঘ যেখানে পুরুষ স্ত্রী একত্রে বসবাস করে এবং তাদের মধ্যে সন্তানাদি থাকতেও পারে নাও পারে। অর্থাৎ পরিবারে দেখো পরিবারের সংজ্ঞাটা ওনারা বলছে যে পরিবার হচ্ছে এমন একটি সংঘ, পরিবার হচ্ছে মূলত একটি সংঘ বা সংগঠন যেই সংঘে সদস্য হচ্ছে পুরুষ স্ত্রী, অর্থাৎ পুরুষ বা স্ত্রী অবশ্যই থাকবে এই সংঘের মধ্যে এবং এইখানে সন্তানাদি থাকতেও পারে নাও পারে, কারণ সকল পরিবারে সন্তান থাকবে ব্যাপারটা এরকম নয়। তবে সন্তান বলা হচ্ছে এই সংগঠনটা অবশ্যই কিছুদিন স্থায়ী হবে। এখন কতদিন স্থায়ী হবে এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি পরিবার দেখো পরিবার গঠিতই হচ্ছে পুরুষ এবং স্ত্রীর একত্রে বসবাসের ভিত্তিতেই হচ্ছে মূলত গঠিত হচ্ছে পরিবার, অর্থাৎ ছেলে এবং মেয়ের পরস্পরের ভিত্তিতে বসবাসরত অবস্থাটাকেই মূলত বলা হচ্ছে পরিবার, যেখানে পুরুষ স্ত্রী থাকবে। এখন এখানে সন্তান থাকবে কি থাকবে না, তাদের এই একসাথে বসবাস কতদিন করবে এটার কোনো নিয়ম নাই, তবে বা এটার কোনো ধরাবাধা নিয়ম নেই। যেমন আমাদের দিকে এখন হচ্ছে, যদিও এটা আমাদের সোসাইটিতে খুব বেশি এখনো ওইভাবে প্রভাব বিস্তার করে না, যেমন কন্ট্রাক্ট ম্যারেজ। কন্ট্রাক্ট ম্যারেজ জিনিসটা হচ্ছে মানে চুক্তি করা, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একসাথে থাকবো, অর্থাৎ 1 বছর 2 বছর 5 বছর 10 বছর এরকম। এরপরে আলটিমেটলি তারা কি হবে, তাদের পরিবারের যে বিষয়টা রয়েছে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ তারা একসাথে 5 বছর থাকার পরে, একসাথে 2 বছর থাকার পরে, একসাথে 1 বছর থাকার পরে তারা আলটিমেটলি সেপারেট। এই যে অর্থাৎ বলা হচ্ছে যে পরিবার হচ্ছে এমন একটি সংগঠন যেখানে পুরুষ স্ত্রী একত্রে বসবাস করবে। এখন বলা হচ্ছে এই বসবাসের ফলশ্রুতিতে তাদের সন্তান থাকতেও পারে নাও পারে, এবং কতদিন বসবাস করবে এটা আননেসেসারি, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। বাংলাদেশের সোসাইটিতে যেটা হয়, বাংলাদেশে বা আমরা মূলত আমাদের এই এশিয়ান বা প্রাচ্যে আমরা চিন্তা করি পরিবার হচ্ছে মূলত মানে
একটা স্বামী স্ত্রী বা একটা ছেলে মেয়ে একত্রে মূলত আজীবন অতিবাহিত করবে, এটাই হচ্ছে মূলত পরিবার। কিন্তু আলটিমেটলি পরিবারের সংজ্ঞা যেটা বলা হচ্ছে, আর দেখো যেহেতু আমরা মূলত বাংলাদেশের পরিবার বলতে, তার কারণে আমরা বাংলাদেশের পরিবার বলে মূলত এটাকেই মূলত এইভাবে বলবো যে স্বামী স্ত্রী যখন একত্রে বসবাস করে সেটাই হচ্ছে মূলত পরিবার। এবং এই পরিবারে সন্তান সন্ততি থাকবে, তাদের দায়িত্ব পালন লালন পালনের বিভিন্ন বিষয়গুলোও থাকবে মূলত পরিবারের সদস্যদের মধ্যে। কিন্তু পরিবার সম্পর্কে যদি আমরা অ্যাকচুয়াল সংজ্ঞাটা দিতে চাই, তাহলে পরিবার হচ্ছে এমন একটি সংগঠন বা এমন একটি সংঘ যেখানে পুরুষ স্ত্রী একত্রে বসবাস করে, এইটাই সে হচ্ছে পরিবারের অ্যাকচুয়াল সংজ্ঞা। এখন বসবাস তাদের ছেলে মেয়ে থাকবে কি থাকবে না, কারণ সকল পরিবারে সন্তান নেই, কোনো পরিবারে আছে কোনো পরিবারে নেই। কোনো পরিবার আজীবন কাটাচ্ছে এক বিবাহতে, আবার কোনো পরিবার 6 মাস পরে, 2 মাস পরে বা 10 দিন পরে, 20 দিন পরে পৃথক হয়ে যাচ্ছে। তো যার কারণে এখন যে পরিবারটা সারা জীবন রয়েছে সেটাকে পরিবার বলবো, আর যে পরিবারটা 2 বছর একত্রে থাকতো তাকে পরিবার বলবো না, না, এটা কোনো বিষয় না। অর্থাৎ পরিবার হচ্ছে স্বামী স্ত্রী একত্রে থাকার যে নিয়ম, একত্রে থাকার যে বিষয়টা, সেটাই হচ্ছে মূলত পরিবার। এখন তোমাদের বইতে দেখো পরিবারের প্রকারভেদ রয়েছে, অর্থাৎ পরিবারকে কত ধরনের প্রকারভেদে বিভক্ত করা যাবে। দেখো পরিবারের প্রকারভেদ করার আগে আমি তোমাদেরকে এই, যেহেতু তোমাদের ক্লাস 10-এর প্রথম ক্লাস এটা, আমি হয়তো একটু বাড়তি গল্পই বলে ফেলি। এই যে আমরা আজকের দিনে যে পরিবারটাকে দেখতেছি, অর্থাৎ কি হচ্ছে পরিবারে আমরা কি দেখতেছি, বা বাংলাদেশের সোসাইটির পরিবারে আমরা কি দেখতেছি, একটা ছেলে একটা মেয়ে বা একটা মেয়ে একটা ছেলে একত্রে বসবাস করার সমাজ স্বীকৃত একটা নিয়মের মধ্যে তারা চলে যাচ্ছে, অথবা সমাজ তাদেরকে স্বীকৃতি দিচ্ছে তারা একত্রে বসবাস করতে পারবে। এখন আলটিমেটলি দেখো তুমি বা আমি ততক্ষণ একত্রে বসবাস করার স্বীকৃতি পাবো না যতক্ষণ আমাদের মধ্যে পরিবার সংগঠিত না হবে। অর্থাৎ বাংলাদেশের সোসাইটি যেটা বাংলাদেশের সোসাইটিতে যেটা হচ্ছে প্রথা হিসেবে প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে যখন সমাজ বা রাষ্ট্র অথবা একটা ধর্ম দ্বারা যখন তাদেরকে স্বীকৃত দেওয়া হবে, তখনই তারা মূলত পরিবার গঠন করতে পারবে, অর্থাৎ বিবাহের মাধ্যমে তখন তারা পরিবার গঠন করতে পারবে। আদারওয়াইজ বাংলাদেশে কিন্তু পরিবার গঠনের সুযোগ বা বাংলাদেশে পরিবার গঠনের সম্ভাবনা নেই। এই যে একটা ছেলে একটা মেয়ের সাথে যে পরিবার গঠন করতেছে, বা একটা মেয়ে একটা ছেলের সাথে যে পরিবার গঠন করতেছে, আজকে আমরা বাংলাদেশে যেটা দেখতেছি বা পৃথিবীতেও কম বেশি এরকম আছে, কিন্তু আলটিমেটলি পরিবারের এই বর্তমান অবস্থা কিন্তু অনেক চড়াই উতরাই পার হওয়ার পরে কিন্তু এসেছে। দেখো পরিবারের যদি আমরা প্রথম দেখো পরিবারের যে প্রথম যে স্টেপটা ছিল সেটা হচ্ছে রক্ত সম্পর্কযুক্ত পরিবার। অর্থাৎ আমি যদি এইভাবে বলি যে পরিবার প্রথম যখন গঠন হয়, দেখো ওই গঠিত পরিবারের মধ্যে প্রথম বিবাহ বন্ধন হতো রক্ত সম্পর্কযুক্ত পরিবার। অর্থাৎ প্রথম ছিল দেখো রক্ত সম্পর্কযুক্ত। অর্থাৎ আজকের দিনে বা বাংলাদেশের সোসাইটিতে রক্তের সম্পর্কযুক্ত ব্যক্তিদের সাথে পারিবারিক বা পরিবার গঠন করা নিষেধ, পরিবার গঠন করার স্বীকৃতি দেয় না। এটা আমার যারা হচ্ছে মুসলিম ধর্ম পালন করে তাদেরকে বলা হচ্ছে যে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের সাথে পরিবার গঠন বা বিবাহ পরবর্তী পরিবার গঠন করা যায় না। অর্থাৎ কিন্তু পরিবার দেখো, আমি এটা হচ্ছে পরিবারের ইতিহাস, আমি যেটা বলতেছি এটা হচ্ছে পরিবারের ইতিহাস। ইতিহাস বা বিবর্তন, অর্থাৎ পরিবার আজকের পরিবারটা কিভাবে আসলো সেটার বিবর্তন, ইতিহাস বা বিবর্তন হচ্ছে এটা যে প্রথমে বিবাহিত রক্তের সম্পর্কযুক্ত ব্যক্তিদের মধ্যে, অর্থাৎ ভাই বোন বা মা ছেলে বা বাবা মেয়ে, অর্থাৎ যাদের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে, অর্থাৎ নিজেদের মধ্যে তারা প্রথম পরিবারটা গঠিতই হচ্ছে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের মানে বাড়ির আশেপাশে যারা আছে তাদের মধ্যে বৈবাহিক বিষয়গুলোর মাধ্যমে মূলত গঠিত হতো পরিবার। এরপরে দ্বিতীয় স্টেপ দেখো, দ্বিতীয় স্টেপে বলা হচ্ছে দলগত বিবাহ। অর্থাৎ দলগত বিবাহ, অর্থাৎ দেখো প্রথমে আমি যেটা বললাম যে এখানে হচ্ছে ভাই বোন বা নিজের নিজের রক্ত সম্পর্কিত ব্যক্তিবর্গের মধ্যে তৈরি হতো পরিবার। এরপর হচ্ছে দলগত বিবাহ হতো। দলগত বিবাহটা হচ্ছে এরকম যে তখন বা পৃথিবীর সৃষ্টি শুরু থেকে বা মানুষ সৃষ্টির শুরু থেকে
কিন্তু এই বর্তমান সমাজ ব্যবস্থার মতো ছিল না, অর্থাৎ তখন মানুষ বন জঙ্গলে থাকতো এবং তারা দলগতভাবে বসবাস করত। এখন এই দলগত বিবাহটা এরকম ছিল যে এই কমিউনিটিতে যত পুরুষ আছে তার পার্শ্ববর্তী কমিউনিটিতে যত মহিলা আছে তারা একত্রে থাকবে বা তারা একটা পরিবার গঠন করবে। অর্থাৎ মনে করো যে এইটা একটা কমিউনিটি, এইটা একটা কমিউনিটি, এই কমিউনিটির যত পুরুষ আছে, এই কমিউনিটির যত নারী আছে, অর্থাৎ এরা একটা পরিবার গঠন করবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে এই পুরুষগুলা এই কমিউনিটির নারীর সাথে পরিবার গঠন করবে, আবার এই কমিউনিটির নারীগুলা এই কমিউনিটির যত পুরুষ আছে তাদের সাথে একটা সম্পর্কের মধ্যে বা একটা পরিবার গঠন করবে, তাদের সাথে একটা পরিবার গঠন করবে। অর্থাৎ এই যে এই কমিউনিটি, দেখো এইটা, এই কমিউনিটি মানে সম্প্রদায়, এই সম্প্রদায় এবং এই সম্প্রদায়ের যত নারী পুরুষ আছে, এই সম্প্রদায়ের নারী এবং এই সম্প্রদায়ের পুরুষ এরা কি করতেছে, পরিবার গঠন করতেছে। এই পরিবার গঠন করার প্রক্রিয়াকে বলা হতো দলগত বিবাহ। এরপরে দলগত বিবাহের পরে আসে হচ্ছে অস্থায়ী যুগল বিবাহ। অর্থাৎ দেখো অস্থায়ী যুগল বিবাহ। অস্থায়ী যুগল বিবাহ, যদিও এটা এখনো বর্তমানে অনেক দেখা যায়। অস্থায়ী যুগল বিবাহটা হচ্ছে মূলত কন্ট্রাক্ট ম্যারেজ, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা একত্রে বসবাস করবে, এর বাইরে তাদের মধ্যে কোনো চুক্তি নেই। অর্থাৎ মানে বিষয়টা এরকম যে পরিবার তারা গঠন করতে মানে যেমন আমি যদি বলি ইয়েতে ইরানে যেটা আছে, ইরানে হচ্ছে সামার ম্যারেজ যেটাকে বলে, অর্থাৎ সামার ম্যারেজ। অর্থাৎ ইরানে যেটা হয় যে গ্রীষ্মকালে অনেক পর্যটক আসে, তো যে সকল পর্যটক ইরানে 2 মাস 1 মাস বা 15 দিন 20 দিন এরকম থাকবে, অর্থাৎ চিন্তা করে আসে যে তারা হয়তো 20 দিন ইরানে থাকবে। এখন এই 20 দিনের জন্য তারা একটি বিবাহ করে ওই জায়গায়। এখন দেখো আলটিমেটলি বিষয়টা হচ্ছে যখন তারা বিবাহ করতে যায় তখন তাদের মধ্যে কিন্তু সেক্সুয়াল যে লাইফগুলা রয়েছে বা তাদের যৌন সম্পর্কের বিষয়টা কিন্তু সমাজ স্বীকৃত হয়ে যাচ্ছে। তো যার কারণে তারা এই 20 দিন 15 দিন বা 1 মাস 2 মাসের জন্য তারা ওই জায়গাতে বিবাহ করছে। এখন ওই বিবাহটা আলটিমেটলি দেখো তারা মূলত অস্থায়ী চিন্তা নিয়ে করতেছে, অর্থাৎ পর্যটক সেখানে ঘুরতে গেছে, সে চিন্তা করছে আমি 2 মাস থাকবো, এই 2 মাসের জন্য তারা ওইখানে বিবাহ করলো এবং এই 2 মাস পরে যখন তারা চলে আসলো তখন তাদের মধ্যে কিন্তু সম্পর্কটা আর নেই, থাকলো না। তো এই যে তারা বিবাহ করলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তাদের মধ্যে কিন্তু সম্পর্কটা সমাজ স্বীকৃত দিল বা সমাজ কিন্তু মেনে নিচ্ছে, এবং এই বিবাহটাকেই মূলত বলা হয় ওদের সোসাইটিতে সামার ম্যারেজ। অর্থাৎ ইরানে সামার ম্যারেজ নামে এক ধরনের বিবাহ রয়েছে, যে বিবাহটা হচ্ছে মূলত অস্থায়ী যৌন বিবাহ। এটা শুধু ইরান না, এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে বা আমাদের মধ্যে, যদিও আমাদের সোসাইটিতে এখনো ডেভেলপ করেনি, বাট ওয়েস্টার্ন সোসাইটি তথা ইউরোপ আমেরিকান সোসাইটিতে এটাই এখন বর্তমানে খুব বেশি এবং জনপ্রিয় বিবাহ। এবং এর পরবর্তী হচ্ছে একক বিবাহ। দেখো অর্থাৎ এইভাবে মূলত পরিবারের মূলত কি বলবো বিবর্তন ঘটে। অর্থাৎ আজকের দিনে আমরা যে একক বিবাহটা দেখতেছি, এই একক বিবাহটা অনেকগুলা বিষয় বা অনেকগুলো স্টেপ অতিক্রম করার পরে এসেছে। দেখো এই থিওরিগুলা দিছে হচ্ছে, তোমরা দেখবা, দেখো এটা হচ্ছে মর্গানের L.H. মর্গান, লুইস হেনরি L.H. মর্গানের এনসিয়েন্ট সোসাইটি, ANCI, অর্থাৎ L.H. লুইস হেনরি মর্গান, ইনি হচ্ছে একজন আমেরিকান নৃবিজ্ঞানী, আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট বা আমেরিকান নৃবিজ্ঞানী। এই লুইস হেনরি মর্গান বা L.H. মর্গান তার দ্য অ্যানসিয়েন্ট সোসাইটি এই বইতে বিবাহ সম্পূর্ণ বা বিবাহ সংক্রান্ত এই যে বিবর্তন, এই বিবর্তনটা ব্যাখ্যা করেছে। যদিও তোমাদের বইতে এই বিষয়টা খুব বেশি নেই, যেহেতু এটা পড়া হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো, যার কারণে আমি দেখো একটু এইভাবে বললাম আর কি। তো তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবে যে আসলে আজকের দিনের যে পরিবারটা আমরা দেখি, এই পরিবারটা কিন্তু এই অবস্থানে প্রথম থেকেই ছিল না, অনেকগুলা চড়াই উতরাই অতিক্রম করার পরেই আসছে। তো এখন আমরা দেখব বাংলাদেশের পরিবারের
প্রকারভেদ, অর্থাৎ পরিবারের প্রকারভেদ গুলা দেখবো। দেখো পরিবারের প্রকারভেদ আমরা দেখব, পরিবারের প্রকারভেদ। পরিবারের প্রকারভেদ দেখো, পরিবারের প্রকারভেদ এখানে তোমাদের বইতে অনেকগুলা স্টেপে দেখানো হয়েছে। প্রথমটা হচ্ছে স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে পরিবার। এখানে স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে পরিবারকে দেখানো হয়েছে হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে একপত্নী, বহুপত্নী ও বহুপতি পরিবার। দেখো আলটিমেটলি তোমাদের এটা হচ্ছে দশম শ্রেণীর বই। আমি যেটা বলি এই বিষয় সংক্রান্ত কিন্তু যদি তথ্য আমরা যদি একটু বেশি করে জানতে চাই, এর মধ্যে কিন্তু অনেক ধরনের তথ্যই পাবো। দেখো এখানে হচ্ছে মূলত প্রথমটা হচ্ছে একক বিবাহ। তোমাদের প্রথম টাইপ হচ্ছে দেখো স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে পরিবার, অর্থাৎ একটা পরিবারে কতজন স্বামী থাকবে কতজন স্ত্রী থাকবে এইটার সংখ্যার ভিত্তিতে পরিবার। অর্থাৎ প্রথমটা হচ্ছে স্বামী স্ত্রী সংখ্যা। আচ্ছা আমি এখানে লিখলাম স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে পরিবার। দেখো স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে পরিবার হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে একক বিবাহ। একক বিবাহটা হচ্ছে একজন পুরুষ, অর্থাৎ একজন পুরুষ এবং একজন নারী, অর্থাৎ একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে যে বিবাহটা হচ্ছে সেটা হচ্ছে একক বিবাহ। অর্থাৎ একটা পুরুষ, এটা হচ্ছে পুরুষ অর্থাৎ মেল, আর এটা হচ্ছে ফিমেল। অর্থাৎ মেল এবং ফিমেলের মধ্যে একটা পুরুষ এবং একটা নারীর মধ্যে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে সেটা হচ্ছে একক বিবাহ। এরপরে হচ্ছে দেখো একক বিবাহের পরে আমরা হচ্ছে দেখবো বহু বিবাহ। অর্থাৎ বহু বিবাহটা হচ্ছে দেখো একক বিবাহ, এরপরে হচ্ছে বহু বিবাহ। বহু বিবাহ, এই বহু বিবাহটা আবার হচ্ছে দুই ধরনের। বহু বিবাহটা আবার হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে একপত্নী, একপত্নী আর একপত্নী বহু স্বামী, একপত্নী বা বহু স্বামী একপত্নী। জিনিসটা লক্ষ্য করো, অর্থাৎ এই বহু বিবাহটা দুই ধরনের। একটা হচ্ছে যে পরিবারে একজন স্বামী থাকে একাধিক স্ত্রী থাকে, অর্থাৎ একপত্নী বহু পত্নী, একপত্নী বহু পত্নী। একজন পত্নী বহু পত্নী থাকে, একজন স্বামী বহু স্ত্রী। আর একটা বিবাহ হচ্ছে যেটা আমাদের সোসাইটিতে আছে, বাংলাদেশের সোসাইটিতে আছে, যে একটা পতি বা একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে। অর্থাৎ যদি কোনো কারণে সে একাধিক বিয়ে করার প্রয়োজন বোধ করে বা দরকার বোধ করে, তাহলে কিন্তু সে, এটা আমাদের সোসাইটি বাংলাদেশ সোসাইটিতে আছে বহু বিবাহ, অর্থাৎ একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে। আবার আর এক ধরনের বিবাহটা হচ্ছে একাধিক স্ত্রী একটা স্বামী। যদিও এটা বাংলাদেশের সোসাইটিতে খুব বেশি দেখা যায় না, কিন্তু আলটিমেটলি এটা আমাদের ওয়েস্টার্ন সোসাইটি বা সরি আমাদের এই সাবকন্টিনেন্টাল সোসাইটিতে তুমি ভারত দেখো, ভারতে কিন্তু ভারতের যে টোডা নামে যে অঞ্চল রয়েছে বা ভারতের টোডা নামে যে জাতিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে এই ধরনের বিবাহটা খুব বেশি হয়। বা আমাদের সোসাইটিতেও এখন নাই, আমাদের সোসাইটিতে বর্তমানে এই ধরনের বিবাহটা নেই। অর্থাৎ আমাদের সোসাইটিতে যেটা আছে সেটা হচ্ছে এক স্বামীর একাধিক স্ত্রী থাকবে। বাট অনেক রাষ্ট্র অনেক জায়গাতে আছে যে একাধিক স্ত্রীর একটা স্বামী, অর্থাৎ একাধিক স্ত্রী থাকবে একটা স্বামী থাকবে, সরি একাধিক স্বামী থাকবে একটা স্ত্রী থাকবে। তাহলে দেখো এটা হচ্ছে তুমি যদি আমাদের যে হিন্দুদের যে হচ্ছে মহাভারত ধর্মগ্রন্থ মহাভারত, এই মহাভারতের মধ্যে যে তুমি হচ্ছে দেখবা যে পঞ্চ পাণ্ডব, এই পঞ্চ পাণ্ডবের কিন্তু একটা স্ত্রী ছিল। অর্থাৎ পাঁচটা ভাই, তারা এই পাঁচজন ভাইয়ের কিন্তু একটা স্ত্রী পাঞ্চালিনী। হ্যাঁ, তো এই পাঞ্চালিনী স্বামী ছিল হচ্ছে পাঁচজন, যেটা আমাদের সোসাইটিতে হয়তো খুব বেশি দেখা যায় না। আমাদের সোসাইটিতে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে, কিন্তু অন্য সোসাইটি বা ইন্ডিয়ার সোসাইটিতেও আছে, বা ইন্ডিয়ার যে টোডাতে, এই টোডাতে এই ধরনের বিবাহটা আছে যে একজন স্ত্রী থাকবে তার একাধিক স্বামী থাকবে, যদিও এটা আমাদের দেশে নাই।
এরপরে আর একটা হচ্ছে স্বামী স্ত্রীর সন্তান ভিত্তিতে, তৃতীয় নম্বর হচ্ছে দলগত বিবাহ। দলগত বিবাহ যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম। তো সেই হিসেবে দেখো স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একক বিবাহ, বহু বিবাহ। বহু বিবাহ দুই ধরনের। এরপর হচ্ছে দলগত বিবাহ, অর্থাৎ একাধিক স্বামী একাধিক পুরুষ যখন একত্রে বিবাহ হচ্ছে সেটা হচ্ছে দলগত বিবাহ। এরপরে হচ্ছে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার, অর্থাৎ পরিবারে কে কর্তৃত্ব, কার কর্তৃত্ব প্রাধান্য পাবে এইটার ভিত্তিতে পরিবার। তো পরিবারে কর্তৃত্বের ভিত্তিতে দেখো দুই নম্বর হচ্ছে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। আচ্ছা আমি এখানে লিখলাম দুই নম্বর, এখানে সরি দুই নম্বর বলছে কর্তৃত্বের, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। দেখো কর্তৃত্বের ভিত্তিতে পরিবার হচ্ছে মূলত দুই ধরনের। একটা হচ্ছে পিতৃপ্রধান, পিতৃপ্রধান, আর হচ্ছে দুই নম্বর হচ্ছে মাতৃপ্রধান। মাতৃপ্রধান অর্থাৎ পিতৃপ্রধান পরিবার এবং মাতৃপ্রধান পরিবার। পিতৃপ্রধান পরিবার দেখো এখানে পিতৃপ্রধান পরিবার হচ্ছে যে পরিবারে প্রধান হচ্ছে পিতা এবং সন্তানগণ পিতার বংশ পরম্পরায় সম্পত্তি অধিকার পেয়ে থাকে, সেটা হচ্ছে মূলত পিতৃপ্রধান পরিবার। এবং বিয়ের পরে মেয়েকে বা মাকে পিতার গৃহে গিয়ে বসবাস করতে হয়, সেটা হচ্ছে মূলত পিতৃপ্রধান পরিবার। আর মাতৃপ্রধান পরিবার হচ্ছে যেটা আমাদের বর্তমান বাংলাদেশে খুব বাংলাদেশের বেশিরভাগ সোসাইটি পরিবার হচ্ছে পিতৃপ্রধান পরিবার। আর মাতৃপ্রধান পরিবার হচ্ছে যে পরিবারে পিতাকে বিয়ের পরে মায়ের বা মেয়ের পরিবারে গিয়ে বসবাস করতে হয় এবং সন্তানগণ মায়ের ধারাবাহিকতায় বা মায়ের বংশ পরম্পরায় সম্পত্তির অধিকার পেয়ে থাকে এবং ওই পরিবারের প্রধান ব্যক্তি বা প্রধান নেতৃত্বের জায়গায় থাকে হচ্ছে মা, সেটাকেই মূলত বলা হয় মাতৃপ্রধান পরিবার। মাতৃপ্রধান পরিবার বাংলাদেশের সোসাইটিতেও কম বেশি আছে, যেমন তুমি যদি গারো দেখো, বাংলাদেশের যে উপজাতি একটি গারো সম্প্রদায়, এই গারো সম্প্রদায়ের মধ্যে কিন্তু মাতৃপ্রধান পরিবার রয়েছে। এরপরে দেখো এখানে হচ্ছে আকারের ভিত্তিতে পরিবার রয়েছে। আকারের ভিত্তিতে দেখো, আচ্ছা তোমাদের একটু বলে নিই পরিবারের যে প্রকারভেদগুলো রয়েছে, এই প্রকারভেদগুলো তোমাদের আরেকটা দিন ক্লাস লাগবে, হয়তো শেষ করা যাবে না। আচ্ছা তারপর আমি একটু শেষ করি, দেখো যে যতটুকু পারি কিনা। এখানে হচ্ছে আকারের ভিত্তিতে পরিবার। আকারের ভিত্তিতে পরিবার হচ্ছে মূলত দেখো এখানে তিন ধরনের, কর্তৃত্বের ভিত্তিতে এবং তিন নম্বর হচ্ছে আকারের ভিত্তিতে। আকারের ভিত্তিতে পরিবার হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে দেখো একক বিবাহ, অনুপরিবার, অনুপরিবার বা একক বিবাহ, একক পরিবার। অনুপরিবার বা একক পরিবার। এরপরে বর্ধিত পরিবার, বর্ধিত পরিবার এবং তিন নাম্বার হচ্ছে যৌথ পরিবার। যৌথ পরিবার বেশ লক্ষ্য করো, একটা হচ্ছে আকারের ভিত্তিতে পরিবার হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে অনুপরিবার। অনুপরিবার যেটা আমরা এই যে এখানে বললাম একক পরিবার, এই একক পরিবারটাই হচ্ছে মূলত অনুপরিবার বা একক পরিবার বা অনুপরিবার, অর্থাৎ যে পরিবারে একটা স্বামী একটা স্ত্রী থাকবে সেটা হচ্ছে একক পরিবার। এখন বর্ধিত পরিবারটা দেখো, বর্ধিত পরিবারটা তোমরা অনেক সময় অনেকেই বুঝতে পারো না। বর্ধিত পরিবার এই যে আমি এখানে লিখছিলাম যে একটা ছেলের সাথে একটা মেয়ে যখন একত্রে বিবাহ করতেছে সেটা তৈরি হচ্ছে তাদের মধ্যে একক পরিবার, একক পরিবার। কিন্তু যখনই এই পরিবারের একটা ছেলে অথবা একটা মেয়ে, অর্থাৎ এদের যে ছেলে মেয়ে হলো, এদের যে ছেলে মেয়ে হলো, এই ছেলে মেয়ের মধ্যে যে কেউ যখনই বিবাহ করবে, অর্থাৎ ছেলে হোক আর মেয়ে হোক, এই ছেলে মেয়ে যখনই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখনই সেই পরিবারটা একটু বেড়ে গেল, অর্থাৎ এই পরিবারটা তখন বর্ধিত হয়ে গেল। জিনিসটা লক্ষ্য করো, একক পরিবার হচ্ছে যে পরিবারে একটা স্বামী একটা স্ত্রী একত্রে বসবাস করতেছে, তাদের ছেলে মেয়ে যতদিন বিবাহ করতেছে না, অর্থাৎ তাদের ছেলে মেয়ে 2টা থাকুক 5টা থাকুক 10টা থাকুক যত থাকে থাকুক, অর্থাৎ যখনই তাদের ছেলে মেয়েরা বিবাহ করবে তখনই সেটা বর্ধিত পরিবার হয়ে যাবে, ছেলে হোক আর মেয়ে হোক, অর্থাৎ তখনই ওই পরিবারে একাধিক স্বামী স্ত্রী তৈরি হয়ে গেল। অর্থাৎ একটা ছেলে একটা পুরুষ স্ত্রী একত্রে তারা পরিবার গঠন করলে সেটা হচ্ছে একক পরিবার, এবং তাদের সন্তানাদি যতদিন বিবাহ করবে না ততদিন সেটা একক পরিবার। আর যখনই ছেলে হোক আর মেয়ে হোক কেউ না কেউ
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে মূলত বর্ধিত। বর্ধিত মানে একটু বেড়ে গেল বা বড় হয়ে গেল, অর্থাৎ একক পরিবারটা বেড়ে বড় হয়ে গেল, তখন তারা বর্ধিত পরিবার। আর যৌথ পরিবার হচ্ছে যখন অনেকেই একত্রে বসবাস করে, সেটা হচ্ছে মূলত যৌথ পরিবার। এরপরে দেখো, এরপরে হচ্ছে বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার। এখানে বংশমর্যাদা কি সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতেও পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পিতৃপ্রধান আর একটা হচ্ছে পিতৃসূত্রীয় বা মাতৃসূত্রীয়। পিতৃসূত্রীয় হচ্ছে ঠিক পিতৃপ্রধান মাতৃপ্রধানের মতোই, অর্থাৎ যে পরিবারে সন্তানগণ পিতার বংশ পরম্পরায় সম্পত্তির অধিকার পেয়ে থাকে সেটা হচ্ছে পিতৃসূত্রীয়। আর যে পরিবারে মাতার বংশ পরম্পরায় সন্তানগণ সম্পত্তির অধিকারী হয়ে থাকেন সেটা হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার। এবং পঞ্চম নম্বর হচ্ছে বিবাহোত্তর স্বামী স্ত্রী বসবাসের ভিত্তিতে পরিবার। দেখো, বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে পরিবার হচ্ছে মূলত তিন ভাগে দেখা হয়েছে। একটা হচ্ছে, আচ্ছা আমি এখানে এটা হচ্ছে দিলাম, বসবাসের ভিত্তিতে পরিবার। দেখো 5 নাম্বার হচ্ছে বসবাসের ভিত্তিতে পরিবার। বসবাসের ভিত্তিতে পরিবার হচ্ছে, দেখো, পিতৃবাস, পিতৃবাস, মাতৃবাস, মাতৃবাস এবং 3 নাম্বার হচ্ছে নয়াবাস। নয়াবাস। পিতৃবাস হচ্ছে বিবাহের পরে যখন পুরুষ স্বামী স্ত্রী যখন পিতার গৃহে বসবাস করে সেটা হচ্ছে পিতৃবাস। বিবাহের পর যখন স্বামী স্ত্রী যখন মাতার গৃহে বসবাস করে সেটা হচ্ছে মাতৃবাস। আর বিবাহের পর স্বামী স্ত্রী যখন পিতা মাতা উভয়কেই বাদ দিয়ে তারা নতুন সংসার বা নতুন ভাবে বসবাস করে সেটা হচ্ছে নয়াবাস। পিতৃবাস মানে পিতার গৃহে থাকা, মাতৃবাস মানে মাতার গৃহে থাকা, এবং নয়াবাস মানে নতুন ভাবে জীবনযাপন করা। এই তিনটা ছাড়াও আর এক ধরনের এই বসবাসের ভিত্তিতে আরেক ধরনের পরিবার আছে, সেটা হচ্ছে মাতুলবাস। মাতুলবাস, এই মাতুলবাসটা হচ্ছে বিবাহের পরে পুরুষ স্ত্রী বা স্বামী স্ত্রী তারা মামার গৃহে গিয়ে বসবাস করে। মাতুলবাস হচ্ছে মামার গৃহে গিয়ে বসবাস করে। যদিও তোমাদের বইতে এটা নেই, কিন্তু এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের বিবাহের যে প্রকারভেদ রয়েছে। আমি তোমাদের বললাম যে তোমাদের বইতে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা চেষ্টা করতে আলোচনার মধ্যে আনার। তো সেই হিসেবে দেখো, বসবাসের ভিত্তিতে পরিবারকে 3 ভাগে ভাগ করা হয়েছে: পিতৃবাস, মাতৃবাস, নয়াবাস এবং আরেকটা আছে হচ্ছে মাতুলবাস। এবং সর্বশেষ হচ্ছে দেখো, পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার হচ্ছে মূলত 2 ধরনের। একটা হচ্ছে বহির্গোত্রীয় আর একটা হচ্ছে অন্তর্গোত্রীয় বিবাহ। অন্তর্গোত্রীয় বিবাহটা হচ্ছে যখন নিজ গোত্রের মধ্যে বিবাহ বন্ধন হয় সেটা হচ্ছে অন্তর্গোত্রীয়। আর বহির্গোত্রীয় হচ্ছে যখন অন্য গোত্রের মধ্যে, অর্থাৎ আমার কমিউনিটি থেকে যখন আমি অন্য একটা কমিউনিটির মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি সেটা হচ্ছে বহির্গোত্রীয় পরিবার। তো তোমাদের পরিবার সংক্রান্ত আলোচনার মধ্যে পরিবারের প্রকারভেদ ছিল এই। আমি তোমাদের প্রথম ক্লাসটা একটু বেশি সময় ধরেই নিলাম, এবং আসলে এই অধ্যায়গুলো একটু বড় বড় থাকবে, তবে অধ্যায়গুলো একটু সহজ আছে। তোমরা চেষ্টা করবে অধ্যায়গুলো একটু বইতে যেভাবে আছে সেগুলো একটু পড়ার এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে শোনার। তো তোমাদের সকলের জন্য শুভকামনা। আশা করি সবাই ভালো থাকবা এবং মন দিয়ে পড়াশোনা করবা। ভালো থাকবে।